দেখো ধাতু আর ধাতু সংকর, ঠিক আছে। সেলিম সর্দার একটু কুইকলি আসার চেষ্টা করবে, ঠিক আছে, এত লেট করো না। তো স্যার লিঙ্কটা কাজ করছিল না। তো দেখো ধাতু আর ধাতু সংকর আমরা আরেকবার আলোচনা করে নিচ্ছি, আসলে সবাইকে দেখতে অসুবিধা হয়নি। ওকে, তো ডেফিনেশন কি, সংজ্ঞাটাকে দেখে নিই। সংজ্ঞাটা দেখো কি বলছে, দ্য সাবস্টেন্স হুইচ আর extracted from ore through various refining methods are called metal. তো ধাতু কাকে বলে? ধাতু বলা হয় তোমার আকরিক থেকে যেটা বেরিয়ে আসে, আকরিক থেকে তামা, আকরিক তামা পাওয়া যায়, সেরকম লৌহ আকরিক, যে লৌহ আকরিক থেকে আমি লৌহ বার করছি, তাই সেই লৌহটা বিশুদ্ধ লৌহ বার করতে গেলে কি করতে হবে, আমাকে তোমার রিফাইনিং প্রসেসে যেতে হবে। রিফাইনিং প্রসেসে যদি যায় তারপরে আমি ওই ধাতুটি পাবো, ওই ধাতু আকরিক থেকে ধাতুটি পাবো, ঠিক আছে। তো ধাতু কাকে বলে? ধাতু বলা হয় যে বস্তুটাকে আমি সেই বস্তুর আকরিক থেকে আমি এক্সট্রাক্ট করব বা নির্গত করব, কিসের সাথে? বিভিন্ন ধরনের রিফাইনিং পদ্ধতি, পরিশোধন পদ্ধতির মাধ্যমে আমি বের করে নিয়ে আসবো ধাতুকে, তাকে বলা হয় ধাতু। ক্লাসিফিকেশন অফ মেটাল, এখানে মেটালকে ধাতুকে দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফেরাস মেটাল আর হচ্ছে নন ফেরাস মেটাল। আচ্ছা, ফেরাস মেটাল কি নন ফেরাস মেটাল, দুটো জিনিস কি? আমরা যে দুটো জিনিস জানলাম যে ফেরাস মেটাল আর নন ফেরাস মেটাল, তো জিনিস দুটো কি একটু জেনে নিই আমরা। দেখো ফেরাস মেটাল কাকে বলে? ফেরাস মেটাল মেইন এলিমেন্টস অফ ফেরাস মেটাল আয়রন। এই যে ফেরাস মেটাল নামটা, ফেরাস মেটাল নামটা যে এসছে, কোথা থেকে এসছে? Fe, ঠিক আছে। মেইন যে এলিমেন্ট, মূল যে উপাদান যেটা আছে সেটা হচ্ছে আয়রন। আয়রন যেহেতু আছে, তো আয়রনের তোমার ইয়ে কি, আয়রনের রাসায়নিক সংকেত কি বা সংকেত কি? আয়রনের সংকেত হচ্ছে Fe, ঠিক আছে। তাহলে Fe থেকে আমরা Fe হচ্ছে আয়রনের সংকেত। তাহলে এই যে ফেরাস মেটালের মূল উপাদান হচ্ছে আয়রন। তারপরে লাইনটা পড়ো, দ্য আয়রন ওরস আর কম্পাউন্ড অফ আয়রন এন্ড উইথ দ্য আয়রন ওরস মানে লৌহর আকরিক গুলো, কম্পাউন্ড অফ iron with non-metallic elements and certain impurities such as carbon, manganese, phosphorus, silicon, sulfur. তাহলে এই যে লৌহর যে আকরিকটা, এই লৌহ আকরিকের মধ্যে কিসের মিশ্রণ? লৌহ এবং তার সাথে বিভিন্ন নন মেটালিক মানে কি অধাতু, নন মেটালিক মানে হচ্ছে অধাতু, বিভিন্ন অধাতু উপাদান থাকে, নির্দিষ্ট পরিমাণে ইমপিউরিটিস, ইমপিউরিটিস মানে হচ্ছে অশুদ্ধি, ইমপিউরিটিস মানে কি বললাম? অশুদ্ধি। তাহলে একটা ফেরাস মেটাল বলতে তাকে বোঝায়, ফেরাস মেটালের মধ্যে মূল উপাদান হচ্ছে লৌহ বা ইংরেজিতে যার নাম আয়রন এবং তার সংকেত হচ্ছে Fe। এই যে লৌহর যে আকরিক আমরা যে পাই, কারণ লৌহ আকরিক থেকে আমরা লৌহ পাই, তাই এই লৌহ আকরিকের মধ্যে শুধুমাত্র লৌহ থাকে না, তার সাথে অনেক ধরনের অধাতু থাকে, অধাতুর উপাদান থাকে এবং কিছু নির্দিষ্ট পরিমাণে অশুদ্ধি থাকে। তা কি কি অশুদ্ধি থাকে? কার্বন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সিলিকন, সালফার, এই 5 ধরনের অশুদ্ধি আমরা লৌহ আকরিকের মধ্যে পেয়ে থাকি। তারপরে দেখো ইম্পর্টেন্স ভ্যারাইটিস অফ আয়রন ওর আর, যে গুরুত্বপূর্ণ যে লৌহ আকরিক গুলো আছে সেগুলো কি কি হচ্ছে? হেমাটাইট, লিমোনাইট, ম্যাগনেটাইট, পাইরাইট, সিডেরাইট।
তা এই 5 ধরনের আমরা লৌহ আকরিক নাম আমরা জানতে পারলাম। এই 5 ধরনের লৌহ আকরিকের নাম মেনশন করা দেওয়া আছে। এইগুলো মানে খুব গুরুত্বপূর্ণ, মানে খুব এগুলো সাধারণত তোমার এই লৌহ আকরিকগুলো থেকে লৌহ নির্গত করা, মানে লৌহ নেওয়া, ঠিক আছে। এগুলো ছাড়া যে আর যে লৌহ আকরিক নেই তা না, ঠিক আছে। এগুলো থেকে আমরা তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, তো এইগুলো থেকে আমরা লৌহটাকে বেশি নির্গত করতে পারি, ঠিক আছে। এখানে 5 ধরনের নাম আছে বলতে যে শুধুমাত্র এই 5 ধরনের লৌহ আকরিক আছে সারা বিশ্বে তা নয়, ঠিক আছে। কিছু গুরুত্বপূর্ণ যে লৌহ আকরিকগুলো আছে তাদের শুধু নাম বলে দেওয়া হয়েছে। তারপরে ফেরাস মেটাল কি বোঝায়? ফেরাস মেটাল বলতে সেই সব মেটাল ধাতু হয় যার মধ্যে লৌহ থাকে, ঠিক আছে। শুধু লৌহ থাকে না, তার সাথে আরো অনেক অধাতু থাকে এবং অনেক ধরনের অশুদ্ধি থাকে। কি কি অশুদ্ধি আমরা নাম জানলাম? কার্বন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সিলিকন, সালফার। এবার হচ্ছে নন ফেরাস। নন ফেরাস মেটাল কি বলছে? The metal which do not contain iron ores as main constituents, মানে যে ধাতুতে আয়রন লৌহ আকরিক প্রধান উপাদান হিসেবে বর্তমান নয় বা প্রধান উপাদান হিসেবে গঠিত নয়, do not contain, ঠিক আছে, প্রধান উপাদান হিসেবে গঠিত নয়, সেই সব ধাতুকে বলা হয় নন ফেরাস মেটাল, ঠিক আছে। ফেরাস মেটাল বলতে যার মধ্যে মূল উপাদান থাকবে আয়রন, আর নন ফেরাস মেটাল বলতে যার মধ্যে মূল উপাদান হিসেবে আয়রন থাকবে না। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার দেখো, তারপরে দেখো টাইপস অফ ফেরাস মেটাল। এখানে ফেরাস মেটাল কি কি আছে? এখানে 3 ধরনের ফেরাস মেটালের নাম দেওয়া আছে। মানে আয়রনের যে 3 আয়রন যে লৌহর যে লৌহ একটা ধাতু, তো এই লৌহর 3 ধরনের লৌহ পাওয়া যায়। কি কি দেখো? একটা হচ্ছে পিগ আয়রন, একটা হচ্ছে কাস্ট আয়রন, আর হচ্ছে গ্রাফট আয়রন। 3 ধরনের লৌহ যে পাচ্ছি লৌহ আকরিক থেকে, তো সে নামগুলো আমরা জানতে পারলাম। কি কি পেলাম? এটা হচ্ছে পিগ আয়রন, এটা হচ্ছে কাস্ট আয়রন, আর একটা হচ্ছে গ্রাফট আয়রন। বোঝা গেল যেটুকু আমি বললাম এখনো পর্যন্ত? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। চল এবার নেক্সট স্লাইডে আমি চলে যাচ্ছি। তাহলে আমি এতক্ষণ লৌহ সম্বন্ধে জানতে পারলাম। এবার আমি যেটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে স্টিল। তো স্টিলটা কোথা থেকে তৈরি হচ্ছে সেটা আমরা এবার দেখব, ঠিক আছে। চল দেখো টাইপস অফ স্টিল রেনফোর্সমেন্ট কি বলছে টুডে। স্টিল রডস, উত্তম তোমার অডিওটা অফ করো। Steel rods used for reinforcement concrete work should be of specified tensile strength and they should develop good bond strengths with concrete. তাহলে স্টিল রডস যে রেনফোর্স কংক্রিট ওয়ার্কের যে ব্যবহার করা হয় তার একটা নির্দিষ্ট স্পেসিফাইড মানে নির্দিষ্ট টেনসাইল স্ট্রেংথ থাকবে। আর কি? দে শুড ডেভেলপ গুড বন্ড স্ট্রেংথ উইথ কংক্রিট। কি করবে? সেই স্টিলটা কংক্রিটের সাথে ভালো বন্ধন তৈরি করবে যাতে স্ট্রেংথ পাওয়া যায়, ভালো স্ট্রেংথ যাতে পাওয়া যায়। There are different types of steels. এখানে বিভিন্ন ধরনের স্টিল আছে। কি কি? মিল্ড স্টিল, টর্চ স্টিল, টিএমটি বার্স। তো এখানে 3 ধরনের স্টিল আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে মাইল্ড স্টিল, একটা হচ্ছে টর্চ স্টিল, আর হচ্ছে টিএমটি বার। And one should be able to identify them by sight.
তাই কি এদেরকে আমরা চিনবো কি করে? এদেরকে দেখে পর আমরা চিনবো। স্টিল rods of different diameters are used for RC's work. এই যে স্টিল রড গুলো বিভিন্ন ডায়ামিটার কেন বলছে আমরা 8 mm, 10 mm, 12 mm, 16 mm, 20 mm এই বিভিন্ন ডায়ামিটারে আমরা স্টিলের সাথে পরিচিত কি, তাই তো? হ্যাঁ স্যার। তো তারপর দেখো বলছে ইন অর্ডার টু আইডেন্টিফাই দ্য সাইজ ইজিলি, এই অনুযায়ী কি করা আছে স্টিলের মানে সাইজটাকে আইডেন্টিফাই করা হয়। অন স্ট্যান্ডার্ড সাইজ শুড বি ইউজড ইন বিল্ডিং ইউনিটস, শুধুমাত্র স্ট্যান্ডার্ড সাইজ নির্দিষ্ট সাইজে তোমার স্টিল আমরা ব্যবহার করে থাকি। The following types of bars are commonly used in reinforced concrete construction. বলছে এখানে কিছু তোমার স্টিলের কথা বলে দেওয়া হচ্ছে যেগুলো আমরা ব্যবহার করছি। The following types of bars are commonly used in reinforced concrete construction. ওই নিম্নলিখিত যে বারগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তারপর দেখো 1 নম্বরে দেখো কি বলছে কি হট রোল বার। there are 4 types. এই যে হট রোলড বার্স এটা 4 ধরনের হয়। এটা হচ্ছে হট রোলড প্লেন রাউন্ড মিল স্টিল বার বা এমএস বার, হট রোলড রিবড মিল স্টিল বার্স বা জেনারেলি নট রিকমেন্ডেড ফর ইউজ। 3 নাম্বার হচ্ছে হট রোলড হাই স্ট্রেংথ ডিফর্মড বার বার্স লাইক T-strong bars by Tisco, also called by HYSD bar. HYSD full form হচ্ছে H for high yield strength, ঠিক আছে, by micro high strength got by micro alloy. তো আমরা দেখো আবার একবার আমি বলছি, এখানে যে ধরনের বারগুলো ইউজ করা হয় সেগুলো দেখো অনেক ধরনের ক্যাটাগরি করেছে। নাম্বার 1, নাম্বার 2। নাম্বার 1 যে বারটা আছে, নাম্বার 1 সেটা হচ্ছে হট রোলড বার, ঠিক আছে। হট রোলড যে বার আছে, ঠিক আছে, সেটা ওই 4 ধরনের হয়। নাম্বার 1 হচ্ছে হট রোলড প্লেন রাউন্ড মিল স্টিল বার, এটা হচ্ছে বা এমএস বার। 2 নম্বর হচ্ছে হট রোলড রিবড মিল স্টিল বার। 2 নম্বর হচ্ছে হট রোলড মিল স্টিল বার, জেনারেলি নট রিকমেন্ডেড ফর ইউজ। এই যে 2 নম্বর যে বারটা আছে, এই যে হট রোলড রিবড মিল স্টিল বার, এই বারটাকে সাধারণত কনস্ট্রাকশন কাজে বা ব্যবহারের কাজে রিকমেন্ডেড করা হয় না। 3 নাম্বার দেখো হট রোলড হাই স্ট্রেংথ ডিফর্মড বার। হট রোলড যে হাই স্ট্রেংথ ডিফর্মড বার আছে সেটা কি টি-স্ট্রং বার বাই টিস্কো, ঠিক আছে। এটা টিস্কো টি-স্ট্রং বার, অলসো কল্ড HYSD বার, এটাকে HYSD বারও বলা হয়, ঠিক আছে। এবার 2 নাম্বার যেটা হচ্ছে, 2 নাম্বার দেখো কি বলছে। 2 নাম্বার যে বলছে যে hot rolled cold twisted deformed bar like toss steel CTD bar, high strength got by cold twisting, ঠিক আছে। তো এই 2 ধরনের আমরা বার পাচ্ছি, কিন্তু নাম্বার 1 ক্যাটাগরি যে বারটা পেলাম তার মধ্যে আমরা 4 ধরনের বার জানতে পারলাম। আমরা যে শর্ট ফর্ম গুলো কি এমএস বার। 2 নাম্বার হচ্ছে এটা হট রোড রিবড মিল স্টিল বার। 3 নাম্বার হচ্ছে টি-স্ট্রং বার বা টিস্কো, আর হচ্ছে HYSD বার। এই 4 ধরনের বার আমরা
জানি রেনফোর্সের কাজে ব্যবহার হয়, কিন্তু আমাদের 2 নম্বর পয়েন্টের যে পার্টটা আছে সেটাকে রিকমেন্ডেড সাধারণত করা হয় না। ওই স্পেশাল পারপাসে ক্ষেত্রে এই দেখো জেনারেলি মানে সাধারণত, জেনারেলি ব্যবহার করা হয় না, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বরে দেখো হট রোল্ড কোল্ড টুইস্টেড ডিফর্ম বার লাইক টর্চ স্টিক, এটা শর্ট ফর্মে যদি ইউজ করি সেটা হচ্ছে সিটিডি। বাস এই হলো আমার বারের সাথে পরিচয় বা রডের সাথে পরিচয় করলাম। ওকে, এবার নেক্সট দেখো, নেক্সট আমরা দেখো এখানে বিভিন্ন ধরনের স্টিলের ফর্ম আছে, বিভিন্ন স্টিল ভাগ আছে, সেগুলো আমরা একে একে আলোচনা করব। টোটাল দেখো একে একে আমি সব বলছি। মার্কেট ফর্মস অফ স্টিল, বাজারে কি কি ধরনের স্টিল আমরা পেয়ে থাকি, ঠিক আছে। নাম্বার 1 দেখো বলছে অ্যাঙ্গেল সেকশন। অ্যাঙ্গেল সেকশন কোথায় কাজে লাগে? আগে কাজে লাগে কোথায়, তারপর দেখি কাজগুলোকে জেনে নি, কাজটা বেশি ইম্পর্টেন্ট, তারপর কি ধরনের। তো অ্যাঙ্গেল সেকশন কোথায় ব্যবহার হয়? স্ট্রাকচারাল স্টিল ওয়ার্ক, স্ট্রাকচারের কাজ, ঠিক আছে। এবার স্ট্রাকচারের কাজের সাথে কোথায়? স্ট্রাকচার যে কলাম বলো, বিম বলো, বিভিন্ন স্ট্রাকচার, শুধু কলাম বিম আরো যে স্ট্রাকচার তৈরি হয়, কাঠামো স্টিলের যে কাঠামো তৈরি হয়, সেখানে আমরা অ্যাঙ্গেল সেকশনে স্টিলটা ইউজ করি। 2 নাম্বার দেখো চ্যানেল সেকশন। এই চ্যানেল সেকশনটা কোথায় ব্যবহার হয়? এটা স্ট্রাকচারের মেম্বার, স্ট্রাকচারের মেম্বার হচ্ছে চ্যানেল সেকশন। 3 নাম্বার হচ্ছে করগেটেড সিট, এই যে করগেট সিট বলে, ঠিক আছে। করগেট সিট সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ স্টিল, এক ধরনের স্টিল। করগেট সিট তোমরা দেখেছো তো, জানো তো তোমরা, বলার কিছু নেই এটা নিয়ে। কি হলো? বিপদান, দেবরাজ, দীপ্তি, রূপেশ, সেলিম, সৌরভ, সুশোভন, উত্তম সব চুপচাপ থাকলে হবে? জানি না এটা কি। হ্যাঁ হ্যাঁ স্যার দেখেছি। জানি না। করগেট সিট জানিস না? না স্যার। আর কে জানে না? আমি তো জানি না। আমিও জানি না স্যার। জানি না স্যার। করগেট সিট জানিস না? ঠিক আছে, করগেট সিট নামটাকে গুগলে সার্চ করে দিয়ে পিকচার গুলো দেখ, তোরা দেখতে পেলে এটা সার্চ করে দেখে নে ইজিলি শর্ট করে। পেয়েছো তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, এই দেখো, দেখতে পেয়েছো? করগেট সিট কোন হলো? হ্যাঁ স্যার। তাহলে তোমরা ছবি দেখে মনে পড়ছে এগুলো দেখেছো বলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো জানো তো তোমরা, নামটা হয়তো জানতে না, করগেট সিট, করগেটেড সিট, ঠিক আছে।
তো এই সিট হচ্ছে ওয়ান টাইপ অফ স্টিল, এক ধরনের স্টিল। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাই 4 নাম্বার এক্সপ্যান্ডেড সিট। তো এই এক্সপ্যান্ডেড সিট কোথায় ব্যবহার হয়? রেইনফোর্সিং কংক্রিট ইন ফাউন্ডেশন। ফাউন্ডেশনে যে রেইনফোর্সমেন্টের কাজ হয় সেখানে আমরা এক্সপ্যান্ডেড সিট ইউজ করি। রডস, ফ্লোর, ব্রিজ, ল্যাথিং ম্যাটেরিয়াল, পার্টিশন। ঠিক আছে, এক্সপ্যান্ডেড সিট এটাও তোমরা খুঁজে পাবে। দেখো এই দেখো এক্সপ্যান্ডেড সিট। ঠিক আছে, দেখতে পেয়েছো? এই যে এক্সপ্যান্ডেড সিট। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে দেখো ফ্ল্যাট বার। ফ্ল্যাট বারটা কোথায় ইউজ হয়? স্টিল গ্রিল ওয়ার্ক। যে ফ্ল্যাট বার, এই যে আমরা গ্রিলের যে কাজ করি, সেটা দরজা বলো, জানলা বলো, বা কোনো বেলকনিতে, তো গার্ড রেল, তো যে সেখানে আমরা ফ্ল্যাট বার গুলো ইউজ করে থাকি। ঠিক আছে, বোঝা গেল? ফ্ল্যাট বার কোনটাকে বললাম? হ্যাঁ স্যার। তাহলে আমরা 5টা পয়েন্ট এখনো পর্যন্ত আলোচনা করলাম। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি অন্য কালারে, যেটা রিপিট হচ্ছে। তার নাম্বার 1 যেটা হলো, নাম্বার 1 হচ্ছে অ্যাঙ্গেল সেকশন। অ্যাঙ্গেল সেকশনটা ব্যবহার করছি স্ট্রাকচারাল স্টিল ওয়ার্কের ক্ষেত্রে। নাম্বার 2 হচ্ছে চ্যানেল সেকশন। চ্যানেল সেকশনটা ব্যবহার করছি স্ট্রাকচারাল মেম্বার। আচ্ছা, স্ট্রাকচারাল স্টিল ওয়ার্কের বাংলা নাম কি বললাম? কাঠামোর কাজ। স্টিলের যে কাঠামোর কাজ, সেখানে আমরা অ্যাঙ্গেল সেকশন ব্যবহার করছি। ঠিক আছে, চ্যানেল সেকশনে ব্যবহার করছি স্ট্রাকচারাল মেম্বার। নেক্সট হচ্ছে করোগেটেড সিট। করোগেটেড সিট ব্যবহার করছি রুফ কাভারিং। ছাদের উপরের যে আস্তরণ দেওয়া, যে আবরণের জন্য আমরা করোগেটেড সিট ব্যবহার করি, সেটা হচ্ছে এক ধরনের স্টিল। নেক্সট হচ্ছে এক্সপ্যান্ডেড সিট। সেটাও আমরা কি করি? ফাউন্ডেশনের ক্ষেত্রে ফাউন্ডেশন নিচে বা রডস, রাস্তা, ফ্লোর, ব্রিজ, লেদিং ম্যাটেরিয়াল, পার্টিশন। কোনো পার্টিশনের ক্ষেত্রে ফাউন্ডেশনে কেন ফাউন্ডেশন দেওয়া হয়? ফাউন্ডেশনে যদি মনে হয় যে আমার কোনো প্রবলেম থাকে বা সেই ক্ষেত্রে আমরা তোমার এক্সপ্যান্ডেড সিট ব্যবহার করি। এটা অ্যাজ পার নেসেসারি, যেখানে প্রয়োজন হয় সেখানেই আমরা ব্যবহার করে থাকি, নইলে এক্সপ্যান্ডেড সিট আমরা ব্যবহার করি না। যদি প্রয়োজন হয় তবে আমরা এক্সপ্যান্ডেড সিট ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবার ফ্ল্যাট বার আমি কোথায় ইউজ করছি? ফ্ল্যাট বার আমরা ইউজ করছি স্টিল গ্রিল ওয়ার্ক। যে গ্রিলের যে কাজ হয় সেখানে আমরা ফ্ল্যাট বার ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো এবার নেক্সট বাকিগুলো একটু আমরা আলোচনা করে নিই। বাকিগুলো দেখো যেগুলো আছে, বাকিগুলো দেখো। আই সেকশন। ঠিক আছে, আই সেকশন বিম, লিন্টেল, কলাম, এটসেট্রা। মানে কলাম, লিন্টেলের ক্ষেত্রে আমরা আই সেকশন ব্যবহার করে থাকি। প্লেটস কোথায় ব্যবহার করি? স্ট্রাকচারাল স্টিল ওয়ার্ক।
স্টিলের যে কাঠামো সেখানে আমরা প্লেটস ব্যবহার করি। নেক্সট হচ্ছে রিব স্ট্রাকচার কোথায় ব্যবহার করি? রেনফোর্সমেন্ট ইন কংক্রিট স্ট্রাকচার। কংক্রিট স্ট্রাকচার যে রেনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা রিব স্ট্রাকচার ব্যবহার করি। নেক্সট হচ্ছে রাউন্ডেড বার। রাউন্ডেড বার কোথায় ব্যবহার করি? রেনফোর্সমেন্ট ইন কংক্রিট স্ট্রাকচার এন্ড ফর স্টিল গ্রিল ওয়ার্ক। ঠিক আছে, রাউন্ডেড বার কোথায় ব্যবহার করি? ওটা কংক্রিট স্ট্রাকচার রেনফোর্সমেন্টে, স্টিল গ্রিল ওয়ার্ক, এই দুটো ক্ষেত্রে স্টিলের যে গ্রিলের যে কাজ, স্টিলের এখনকার ডেটে দেখেছো যে গ্রিল শুধু তোমার ফ্ল্যাট বার দিয়ে শুধু গ্রিল হয় না, স্টিলেরও গ্রিল হয়, দেখেছো তো? সেই স্টিল গ্রিল ওয়ার্কের ক্ষেত্রে আমরা রাউন্ডেড বার বলি, যে ফাঁপা যে বার দেখেছো, রাউন্ডেড স্টিলের বারগুলো সেগুলো আমরা ব্যবহার করে থাকি। এই ডায়ামিটার কত? এই ডায়ামিটার বলে 5 mm টু 250 mm। আমরা রাউন্ডেড যে স্টিল বারগুলো যেগুলো দেখে থাকি সেগুলো সর্বনিম্ন পাই 5 mm সাইজে আর সর্বোচ্চ পাই 250 mm সাইজ। আর রিব স্ট্রাকচার যার তোমার এর ডায়ামিটার সর্বনিম্ন হচ্ছে 6 আর সর্বোচ্চ হচ্ছে 50। ঠিক আছে, এবার স্কোয়ার বার কোথায় ব্যবহার করি? 5 mm টু 250 mm। ঠিক আছে, ওকে, স্কোয়ার বার হচ্ছে 5 mm টু 250 mm কনস্ট্রাকশন অফ স্টিল গ্রিল ওয়ার্ক। কি স্টিল গ্রিল ওয়ার্কে কনস্ট্রাকশন করতে আমি পেয়ে থাকি। এবার টি সেকশন হচ্ছে স্টিল রুফ ট্রাস এন্ড ফর বিল্ড আপ সেকশন। ঠিক আছে, মিসেলিয়াস সেকশন কি হলো? মিসেলিয়াস সেকশন তোমার যেটা হচ্ছে স্ট্রাকচারাল স্টিল ওয়ার্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। স্ট্রাকচারাল স্টিল ম্যাক্সিমাম স্ট্রাকচারাল স্টিল ওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাছাড়া আমাদের গ্রিলের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে বিভিন্ন ধরনের মানে স্টিলের বিভিন্ন ধরনের বাজার মানে পণ্যজাত দ্রব্য আমরা পেয়ে থাকি। তার এখানে নাম আমরা পেয়েছি, এগুলো মনে রাখবে। দেখো, প্রথমে যেটা অবশ্যই অ্যাঙ্গেল সেকশন পাওয়া যায় স্টিল, অ্যাঙ্গেল সেকশন স্টিল, চ্যানেল সেকশন স্টিল, করুগেটেড শীট হিসেবে স্টিল পাওয়া যায়, এক্সপান্ডেড শীট হিসেবে স্টিলকে পাওয়া যাচ্ছে, ফ্ল্যাট বার পাওয়া যাচ্ছে, আই সেকশন পাওয়া যাচ্ছে। তাছাড়া আর কি কি ভাবে পাচ্ছি? প্লেট হিসেবে পাচ্ছি স্টিলকে, রিব টর্চ স্টিল, রাউন্ড বার, স্কোয়ার বার আর টি সেকশন। এই টোটাল 11 ভাবে আমরা স্টিলকে পাচ্ছি। ঠিক আছে, স্টিলের বিভিন্ন ধরনের রূপ পাচ্ছি। কত ধরনের এখানে পেলাম? 11। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট দেখো, তারপরে দেখো আর কি কি বার আছে। আমরা ওখানে দুটো বার পেয়েছিলাম, আরো এখানে দু ধরনের বার পেয়ে থাকি। এটা যে থার্মো মেকানিক্যাল টিএমটি বার, টিএমটি বার। আর কি বার পেয়ে থাকি? কোল্ড ড্রাম স্টিল ওয়্যার ফেব্রিক বা ওয়েল্ডেড ওয়্যার ফেব্রিক, ঠিক আছে, যে ওয়েব ফেব্রিক গুলো হয় সরু সরু যে ফাইবারের মতো দেখতে যেগুলো হয়, ঠিক আছে, এগুলো আমরা পেয়ে থাকি। এগুলো সব হচ্ছে ফেরাস মেটালের মধ্যে আছে। ঠিক আছে, স্টিলের মধ্যে এই সবগুলো আছে। এবার নেক্সট চলো নন ফেরাস মেটাল। নন ফেরাস মেটাল কি? নন ফেরাস মেটাল বলতে তোমার দেখো এখানে বলেই দিয়েছে, এই দেখো একটা জিনিস তুমি দেখো, এখানে যে আমরা যে আলোচনা করলাম আই সেকশন, রাউন্ড বার, টি সেকশন, দেখো এই ছবিগুলো এখানে সব দেওয়া আছে। ঠিক আছে, এটা দেখে না, এই দেখো আই সেকশন, তারপর দেখো টি সেকশন, এল সেকশন, রাউন্ডেড। ঠিক আছে, ফ্ল্যাট বার যেটা বললাম, এত সব আমরা পেয়ে থাকি। ঠিক আছে,
কোন কোন জায়গায় ব্যবহার করি? নন ফেরাস মেটাল কোথায় কোথায়? নন ফেরাস মেটাল বলতে যেখানে আমরা লৌহকে প্রধান কনস্টিটিউয়েন্ট হিসেবে পাচ্ছি না। তাও কি কি আছে এখানে দেখো, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, কপার, লেড, ম্যাঙ্গানিজ, নিকেল, টিন, জিঙ্ক। এই টোটাল 8 ধরনের 8টা জিনিস হচ্ছে নন ফেরাস মেটাল। এগুলো সব হচ্ছে নন ফেরাস মেটাল। ঠিক আছে, তাহলে আমরা নন ফেরাস মেটালের নাম জানবো। কোনগুলো নন ফেরাস মেটাল? অ্যালুমিনিয়াম, কোবাল্ট, কপার, লেড, ম্যাঙ্গানিজ, নিকেল, টিন, জিঙ্ক। এবার যদি কোশ্চেন আসে নন ফেরাস মেটালের উদাহরণ, ধরো এখানে 4টে দিয়েছে। ঠিক আছে, 4টে দিয়েছে। 1 নম্বর পয়েন্টে অ্যালুমিনিয়াম, 2 নম্বরে কোবাল্ট, 3 নম্বরে ম্যাঙ্গানিজ, 4 নম্বর হচ্ছে নান অফ দিস, কোনোটাই নেই। বা তারপর 5 নম্বর দিল অল অফ দিস। তাহলে কি অল অফ দিস হবে? বা এটা দিতে পারে অ্যালুমিনিয়াম 1 নম্বর, কোবাল্ট 3 নম্বর, কপার 4 নম্বরে অল অফ দিস। এবার কেউ যদি অ্যালুমিনিয়াম করে, কোবাল্ট করে বা কপার করে, সবই ঠিক, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে অল অফ দিস, কারণ তিনটাই হচ্ছে নন ফেরাস। এইভাবে কনক্লুসিভ কোশ্চেন আসে, বি কেয়ারফুল। চলো তারপরে তা আমরা এতক্ষণ ধাতু সম্বন্ধে জানলাম। এবার হচ্ছে অ্যালয়। অ্যালয় মানে হচ্ছে ধাতু সংকর। তো ধাতু সংকর মানে কি? দুই বা ততোধিক ধাতুর মিশ্রণের ফলে যে ধাতুটি পেয়ে থাকি তাকেই বলছে ধাতু সংকর। দেখো, অ্যালয় ইজ অ্যান, একটু জুম করে দিচ্ছি, তুমি আরো ভালো দেখতে পাবে। Alloy is an intimate mixture of 2 or more metal. দুই বা ততোধিক ধাতুর মিশ্রণে ধাতু সংকর পেয়ে থাকে। ধাতু সংকর কাকে বলে? ধাতু সংকর তাকে বলে যার যেটি দুই বা ততোধিক ধাতু নিয়ে তৈরি, তাকে বলে ধাতু সংকর। এটা হচ্ছে প্রসেস অফ মেকিং অ্যালয়। আমি ধাতু সংকর তৈরি করব কি করে? ধাতু সংকর তৈরি করব, এটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা চলো আমরা জেনে নিই। ঠিক আছে, কি? Number 1, the more infusible matter melted fast in fireplace crucible. তাহলে কি হয়? The more infusible metal melted fast in fireplace crucible. ঠিক আছে, বলছে most infusible metal মানে এটা কি আগুনে গলানো হয়। তারপর কি হচ্ছে? other metals then added subsequently in order to the infusion, মানে প্রথমে একটা ধাতুকে গলানো হচ্ছে, তারপর প্রতিটা ধাতুকে প্রথমে গলানো হচ্ছে, তা গলানোর পরে কি হচ্ছে? একটার সাথে আরেকটাকে মেশানো হচ্ছে প্রয়োজন অনুযায়ী। সাবসিকুয়েন্টলি মানে প্রয়োজন অনুযায়ী মেশাচ্ছে, যতটা দরকার ঠিক ততটাই মেশাতে হবে। ঠিক আছে, তারপরে বলছে দেখো, the contents are continuously stirred in from a homogeneous mass. এবং যখন মেশানো হচ্ছে তখন কন্টিনিউয়াস স্টিয়ার করতে হয়, নাড়তে হয়। আমাদের রান্না করি, রান্না করার সময় দেখবে একটার পর একটা বাড়িতে মাছ রান্না করে একটার পর একটা মশলা দিচ্ছে। ধর প্রথমে আদা পেস্ট, তারপরে রসুন পেস্ট, যখন দিচ্ছে তারপরে উনটি কিন্তু নড়ছে, মানে স্টিয়ার করছে, নাড়ছে। আর যদি স্টিয়ার যদি না করে, যদি না নাড়ে, তাহলে কি হবে? মশলাগুলো একে অপরের সাথে মিশে যাবে না, তাই না? যদি মিশে না যায় তাহলে কি আমরা একটা মানে যেটা যে সবজিটা বানাতে চাই সেটা হবে না, তাই না? স্টিয়ার নাড়তে হবে, অনবরত নাড়তে হবে। ঠিক আছে, এই তো এখন শীতকালে যে মকর সংক্রান্তি গেল, সবাইকার বাড়িতে নারকেলের যে মিষ্টি হয়, সেখান থেকে প্রথমে কি করা হয়? প্রথমে যেটা কি বলে আখের নাকি ভেলি মরিচা সামথিং কিছু একটা আছে, তো সেটাকে কড়াইয়ে গলিয়ে তারপর নারকেলের যে গুঁড়োগুলো সেগুলো মিশিয়ে কন্টিনিউ স্টিয়ার করে করে মিষ্টিটা বানানো, তাই না? কি ঠিক বললাম তো?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কন্টিনিউয়াস এইরকম টাইপের ধাতু সংকর বানাতে গেলে কি হবে, প্রত্যেকটা ধাতুকে আমাকে গলিয়ে নিতে হবে। গলানোর পরে কি হবে, আমরা মেন মানে একটা ধাতুর সাথে আরেকটা ধাতুকে নির্দিষ্ট পরিমাণে মেশাতে হবে। এটা নির্দিষ্ট ফিক্স পরিমাণে মেশাতে, শুধু মেশানো মিশিয়ে দিতে হবে না, কন্টিনিউয়াস স্টিয়ার করতে হবে। আরো ভালো এক্সাম্পল আছে নুন চিনির শরবত। আমার দেবে 1 গ্লাস জলে 1 চামচ চিনি দেবো, সামান্য পরিমাণ নুন দেবো, আর একটা গ্লাস নিয়ে অনবরত নাড়ছি, অনবরত ভিতরে চামচ দিয়ে অনবরত নাড়ছি, যাতে মানে ওই চিনি আর লবণ গুলে দিয়ে এটা শরবত তৈরি করে, এটা আলাদা মিশ্রণ তৈরি করে। ঠিক আছে, তো সিমিলার টাইপ ধাতু সংকটটাও তাই। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, দা মোল্টেন মিক্সার ইজ কাস্ট ইন সুটেবল মোল্ডস এন্ড অ্যালাউড টু কুক। তারপর ওই যে মানে ওই যে মিশ্রণটা, গলিত মিশ্রণ, মোল্টেন মিক্সার মানে কি, মোল্টেন মিক্সার মানে গলিত মিশ্রণ। ওই গলিত মিশ্রণটাকে একটা নির্দিষ্ট আকার দেওয়া হয় এবং তাকে ঠান্ডা করা হয়। তারপরে কি বলছে, দা প্রোডাক্ট অবটেন্ড ইজ কল্ড, এবং ওই ঠান্ডা করা যে প্রোডাক্টটা পেয়ে থাকি সেই প্রোডাক্টটাকে বলছে ধাতু সংকর। আমি ধাতু সংকর তৈরি হয় বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। ও ঠিক আছে। দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট অ্যালয় ধাতু সংকরের নাম দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। আমি তোমাদেরকে আজকেই তোমাদের নোটস দিয়ে দেবো, ই নোটস। ওকে, তো দেখো নাম্বার 1 হচ্ছে ওই যে ডুরালুমিন। ডুরালুমিন, ঠিক আছে। এর মধ্যে কি কি ধাতু থাকে দেখো, অ্যালুমিনিয়াম থাকে সবচেয়ে বেশি 94%। তারপরে কপার থাকে মাত্র 4 ভাগ, 100 ভাগের মধ্যে 94 ভাগ থাকে অ্যালুমিনিয়াম, 4 ভাগ থাকে কপার, ম্যাঙ্গানিজ থাকে 0.5, ম্যাগনেসিয়াম থাকে 0.5, সিলিকন 0.5, আয়রন 0.5। এই যে ডুরালুমিন, এই যেটা ধাতু সংকর, এই ধাতু সংকরের মধ্যে আয়রন দেখো 0.5% আছে। ঠিক আছে, মানে এটা নন ফেরাস মেটাল। যদি অ্যালুমিনিয়াম 94% জায়গায় যদি এখানে আয়রন যদি 94% থাকতো, তাহলে এই যে ডুরালুমিন ধাতু সংকরটা আমরা বলতাম ফেরাস। ঠিক আছে, কিন্তু এটা ফেরাস মেটাল না, এটা হচ্ছে এটা অ্যালয়। কেন অ্যালয় বলছে, কারণ তুমি দেখো এখানে দুটো ধাতু আছে। কতগুলো আছে ধাতু? দুটো আছে না বেশি আছে? বেশি আছে স্যার। 2 এর অধিক, হ্যাঁ 2 এর অধিক আমার ধাতু আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ব্রাস। ব্রাস মানে কি, পিতল তো। হ্যাঁ স্যার। দেখো এখানে যে ব্রাসের মধ্যে কি কি থাকে, কপার আছে শতকরা 60 ভাগ, জিঙ্ক আছে শতকরা 40 ভাগ। ঠিক আছে, বোঝা গেল। তারপর হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ দেখো কি আছে, ব্রোঞ্জ আছে বেল মেটাল। ব্রোঞ্জ বা বেল মেটাল যেটা তোমার ইয়ে যে কাঁসা, তো যে কাঁসা থালা বাটি যে বেল মেটাল, তো সেটা দেখো। কপার আছে 82 ভাগ, টিন আছে 18 ভাগ। ঠিক আছে, বেল মেটালের মধ্যে। তাহলে এই কপার টিনের মিশ্রণের ফলে যে ধাতু সংকরটা পেয়ে থাকি তার নাম কি, তার নাম হচ্ছে বেল মেটাল। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার যদি কোশ্চেন আসে বেল মেটাল কি দিয়ে তৈরি, বেল মেটাল তামা এবং টিন দিয়ে তৈরি। ঠিক আছে, তামা টিন দিয়ে ব্রোঞ্জ, এবং ব্রোঞ্জ বা অপর নাম হচ্ছে বেল মেটাল। এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট চলো, গান মেটাল।
গান মেটাল, তাহলে ব্রোঞ্জের যে আছে, দেখো ব্রোঞ্জের দুটো মেটাল, দু ধরনের মেটাল হয়, আর যে বেল মেটাল আছে গান মেটাল। তো গান মেটালে দেখো, গান মেটালে তোমার কপার হচ্ছে 88 ভাগ, কপার হচ্ছে 88 ভাগ, টিন হচ্ছে 10 ভাগ, আর জিঙ্ক থাকে। বেল মেটালে কি দিয়ে তৈরি? কপার আর টিন দিয়ে, কিন্তু গান মেটালে জিঙ্ক থাকে, ঠিক আছে, জিঙ্ক এক্সট্রা থাকে। নেক্সট হচ্ছে ডো মেটাল। ডো মেটালে দেখো কি বলছে, এখানে তিনটে ধাতু আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ। ম্যাগনেসিয়াম হচ্ছে 88, অ্যালুমিনিয়াম হচ্ছে 12 ভাগ। তারপর হচ্ছে নিকেল সিলভার বা জার্মান সিলভার। জার্মান সিলভার দেখো কি আছে, জার্মান সিলভার তামা, টিন আর জিঙ্ক। তামা থাকে 50 থেকে 80 ভাগ, টিন থাকে 10 থেকে 30 ভাগ, জিঙ্ক থাকে 20 থেকে 30 ভাগ, ঠিক আছে, বোঝা গেল? এবার নেক্সট হচ্ছে স্টিল অ্যালয়। স্টিল অ্যালয় দেখো, এখানে স্টিল অ্যালয় মানে স্টিলের যে ধাতু সংকর গুলো পায়, অনেক ধাতু সংকর এখানে পেয়েছি, দেখো অনেক, কতগুলো আছে দেখো, একে একে আমি আলোচনা করছি। দেখো মলবডিনাম স্টিল, নিকেল স্টেনলেস স্টিল, নিকেল স্টিল, ক্রোমিয়াম স্টিল, ক্রোমিয়াম ভ্যানাডিয়াম স্টিল, কোবাল্ট স্টিল, কপার স্টিল, ম্যাঙ্গানিজ স্টিল, মলবডিনাম স্টিল, নিকেল, ক্রোমিয়াম, মলবডিয়াম স্টিল, ঠিক আছে। তাহলে কোথায় 10 ধরনের পেলাম, আরো আছে দেখো, আরো চাতো, মোট 14 ধরনের ধাতু সংকর পেয়ে থাকি স্টিল থেকে। নিকেল স্টিল, টাংস্টেন, ভ্যানাডিয়াম আর নিকেল মলবডিয়াম, টোটাল 14 ধরনের ধাতু সংকর পেয়ে থাকি স্টিল। তো এইগুলো বেশি কিছু ছিল না, ঠিক আছে, খুবই সহজ একটা চ্যাপ্টার। যাই হোক, আমি তোমাদের এটা পড়িয়ে দিলাম, তোমরা এই ভিডিওটা আজকে দেখে নেবে। আর তার সাথে সাথে যেটা হচ্ছে, আজকে আমি ই নোটসটা দিয়ে দেবো, সেটা তোমরা কালেকশন করে অবশ্যই খাতায় লিখে আমাকে আজকে বলবো না, এই কাজটা যেটা আজকে আমি ই নোটস দিচ্ছি, সেটা আমাকে আগামীকাল ফার্স্ট হাফের মধ্যে জমা দেবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। আজকে তোমরা কালেকশন করে নেবে, আজকে বিকেল নাগাদ আমাকে দিয়ে দিই, তোমার সেটা কালেকশন করে, বা এখনই আমি দিয়ে দিচ্ছি, আমি সময় দিচ্ছি, কারণ আশা করছি সেকেন্ড হাফের পরীক্ষা আছে, তো সেই জন্য তোমরা এটা আগামীকাল ফার্স্ট হাফের মধ্যে লিখে জমা করবে, ঠিক আছে। বুঝতে পারলে? একটু বললাম।